সচিবালয়ের অগ্নিকাণ্ড নাশকতা কিনা জানা যাবে তদন্তের পর, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তদন্ত কমিটিকে 3 দিন সময় দিয়েছে সরকার। সচিবালয়ে আগুনের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র, বললেন সার্জিস। অপকর্মের ফাইল চাপা দিতেই এ অঘটন। আমনের মৌসুমেও অস্থির চালের বাজার, দফায় দফায় বাড়ছে দাম। মিল মালিকদের নানা অজুহাত, তদারকি চান ব্যবসায়ীরা। এবং রাজনৈতিক অঙ্গনে চলতি বছরের বড় ঘটনা, হাসিনার সরকারের পতন। অপরাধের বিচার ও দুর্নীতির দায়ে অস্তিত্ব সংকটে আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনার সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর বোঝা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঘটনা তদন্তে গঠিত হয়েছে উচ্চ পর্যায়ের 7 সদস্যের তদন্ত কমিটি। কমিটিকে আগামী 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে একথা জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উষা ফেরদৌস এবং নাসিমুল বাড়ি সৌরভকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। বুধবার মধ্যরাতের পর আগুন লাগে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে। সূত্রপাত হয় 7 নম্বর ভবনের 6ষ্ঠ তলায়। আগুন ছড়িয়ে পড়ে আরও 3 ফ্লোর পর্যন্ত। সচিবালয়ের 7 নম্বর ভবনটিতে আছে যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান, অর্থ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ। আগুন নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। নেভাতে গিয়ে ট্রাক চাপায় সোহানুজ্জামান নয়ন নামে এক ফায়ার ফাইটার নিহত হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার সকাল 9টার দিকে সচিবালয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অগ্নিকাণ্ড তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি করার কথা জানান তিনি। 8:05-এ আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন। এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। ঘটনাস্থল পরিদর্শন করেন অন্যান্য উপদেষ্টা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। স্বাভাবিক ঘটনা আমাদের কাছে মনে হয়নি, বিশেষ করে আপনার ফ্লোরের একাধিক জায়গা থেকে আগুন যে লেগেছে সেটা দেখা গেছে। কেন একটা নির্দিষ্ট জায়গায় 5 তলা থেকে উপরের দিকে এই ধরনের ঘটনা ঘটলো, এটা সবাই আজকে আশঙ্কা প্রকাশ করছে যে এর পেছনে কারো কোনো খারাপ উদ্দেশ্য আছে কিনা। আমি দেখেছি সেই উপরের জায়গাগুলোতে করিডোরে অনেক ক্ষতি হয়েছে, অনেক অফিস ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের পর সচিবালয়ের 4 নম্বর গেট ছাড়া সবগুলো ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে দিনভর বন্ধ থাকে সব ধরনের দাপ্তরিক কাজ। এদিকে আগুন নিয়ন্ত্রণের পর কাজে যোগ দিতে সকাল থেকে সচিবালয়ের বাইরে ভিড় করেন হাজারো কর্মকর্তা কর্মচারী। তাদের প্রবেশের জন্য একটি মাত্র গেট খোলা রাখা হয়। সচিবালয়ের অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের কমিটিকে আগামী 3 দিনের মধ্যেই প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ উপদেষ্টা। আজকে একটি জরুরি সভা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে একটি অনেক উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছে। রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এই ঘটনায় সুষ্ঠু ও বিস্তারিত তদন্ত রিপোর্ট চায় অন্তর্বর্তী সরকার। সরকার এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে নিচ্ছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি ষড়যন্ত্র বা পরিকল্পিত বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
পঞ্চগড়ের সমন্বয়কদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। সার্জিস বলেন, শেখ হাসিনার অপকর্মের ফাইলগুলো নিয়ে বিচারের তদন্ত কাজ শুরু করায় পরিকল্পিতভাবে সচিবালয়ে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। সচিবালয়ে যেভাবে আগুন লেগেছে এবং এটার ধরন যেমন, অবস্থান যেমন, এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনাবশত কোনো আগুন হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি একদম ষড়যন্ত্র করে, প্ল্যান করে এই আগুনটি লাগানো হয়েছে। শেখ হাসিনার সময়ে যারা বিভিন্ন দালাল ছিল, বিভিন্ন অন্যায় অপকর্ম দুর্নীতি ছিল, এগুলোর যে ফাইলগুলো, এই ফাইলগুলো যখন তারা বিভিন্নভাবে এগুলো নিয়ে তদন্ত করছিল, এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটনা হয়েছে। আমনের ভরা মৌসুমেও দেশজুড়ে অস্থির চালের বাজার। 2 সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে কেজিতে 8 টাকা পর্যন্ত। দফায় দফায় দাম বাড়ায় নাজেহাল ক্রেতা। কৃষক ন্যায্য দামে ধান বিক্রি করতে না পারলেও ধানের দাম বৃদ্ধির অজুহাত দিচ্ছেন চাল কল মালিকরা। আর ব্যবসায়ীদের মনে করছেন উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত এর তদারকির দরকার। অন্যদিকে কৃষকের ন্যায্য দাম এবং ভর্তুকি নিশ্চিত না হলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করছেন কৃষি গবেষকরা। উষা ফেরদৌসের রিপোর্ট। এরকম টাকা মন নিতেছে এক মন ধানের দাম, আর আমরা চাউল খাইতেছি বর্তমানে এখন 70 টাকা, 65 টাকা, 75 এবং 80 টাকা। 80 টাকা কেজি পর্যন্ত চাউল খাইতে হয় আমাদের। ন্যায্য দাম না পাওয়া এমন হাহাকার কৃষকের, অথচ দেশে প্রতি বছর বাড়তি জনসংখ্যার জন্য অতিরিক্ত 3 লাখ টন ধানের প্রয়োজন হয়। এই প্রয়োজনটি যারা মেটাচ্ছেন কৃষি প্রধান দেশে, সেই কৃষকই অবহেলিত। খরচে যায় 13-14 হাজার টাকা খরচ জায়গা, লাভ তো হয় না। আমি করে যে পরিশ্রমটা করি এটা হুদাহুদি। আমনের ভরা মৌসুমেও 2 সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি দাম বেড়েছে 300 টাকা। খুচরা পর্যায়ে কোম্পানিও মান বেঁধে প্রতি কেজি নাজিরশাইল 75 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে, যা সপ্তাহ 2 আগে ছিল 72 থেকে 80। সরু চালের পাশাপাশি মাঝারি ও মোটা চালের দামও কেজিতে বেড়েছে 5 টাকা। 8 টাকার মতো বাড়ছে। আমি এখন 76 করে নিচ্ছি। এখন আসলে ভরা মৌসুম, আমন ধান অ্যাভেলেবেল বাজারে, তারপরেও দাম বেশি। দাম বাড়ার জন্য পরস্পরকে দুষছেন খুচরা পাইকারি বিক্রেতা ও মিল মালিকরা। 1 কেজি মিনিকেটে 8 থেকে 10 টাকা বাড়ছে। মিলাররা বলতেছে ধান পাওয়া যায় না, আর কৃষক বলতেছে আমাদের থেকে ধান কম দামে বেচে। মিলাররা এটা সিন্ডিকেটের কারণে এটা হয়। যেখানে মিল চাতাল, যেখানে বড় বড় কোম্পানি, ওইখানে যান, ওইখানে গেলে সমস্যা সমাধান হবে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARCর গবেষণা বলছে 2050 সালে 4 কোটি টনের বেশি ধানের প্রয়োজন হবে এবং 2030 সালের মধ্যেই দেশে 36 লাখ টন ধানের ঘাটতি দেখা দিতে পারে। এ অবস্থায় কৃষিতে ভর্তুকি দেওয়ার বিকল্প নেই বলে মনে করেন এই কৃষি শিক্ষাবিদ। ফার্মারদের কিছু সাবসিডি দিতে হবে। আমরা কিছু টাকা ভর্তুকি দিই, কিন্তু যদি আমরা গুডস দিই, যেমন সার, কীটনাশক, বীজ, এইগুলো যদি আগে থেকে সরবরাহ করতে পারি, তাহলে দেখা গেল যে সময় মতো যদি করতে পারে, তাহলে ফার্মারদের এখানে একটা সাশ্রয় হলো। রাষ্ট্রায়ত্ত সংস্থা TCBর মতে 1 বছরের ব্যবধানে চিকন ও মাঝারি চালের দাম বেড়েছে 14% আর মোটা চালের দাম বেড়েছে 7% বেশি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার ফিরে দেখা 2024। রাজনৈতিক অঙ্গন তো বটেই, তবে সব মাপকাঠিতে 2024-এর সবচেয়ে বড় ঘটনা দণ্ড প্রতাপ আওয়ামী লীগের পতন। বছরের শুরুতে ডামি ভোটের মাধ্যমে দ্বাদশ জাতীয় নির্বাচন করে টানা 4র্থবার রাষ্ট্র ক্ষমতার স্বাদ পায় দলটি। তবে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হন দলটির প্রধান শেখ হাসিনা। এরপর নেতাদের গা ঢাকা দেওয়া, বিভিন্ন অপরাধের বিচার এবং দুর্নীতির অভিযোগে অনেকটাই অস্তিত্ব সংকটে আওয়ামী লীগ। নাসির উদ্দিনের রিপোর্ট। স্বাধীনতার পর থেকে রাজনৈতিকভাবে দেশে কখনোই স্থিতিশীলতা আসেনি। রাজনৈতিক সরকার, অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, আবার গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া সহ নানা ঘটনার সাক্ষী 54 বছরের বাংলাদেশ। এত কিছুর মধ্যে সবচেয়ে আলোচিত বছর সম্ভবত 2024, কারণ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী স্বৈরশাসনের অবসান হয় এ বছরের 5 আগস্ট।
বছরের শুরুতেই আওয়ামী লীগ সরকারের অধীনে আলোচিত সমালোচিত এক নির্বাচন অনুষ্ঠিত হয়, যার তকমা ছিল ডামি নির্বাচন। বেশিরভাগ দল অংশ না নেয় দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী বানায় আওয়ামী লীগ। 7 জানুয়ারির সেই নির্বাচনে 223টি আসন পায় শেখ হাসিনার দল। স্বতন্ত্রদের ভাগে পড়ে 61টি আসন। 11 সিট নিয়ে বিরোধী দলের চেয়ার পায় জাতীয় পার্টি। এছাড়া 2014 সালের 5 জানুয়ারি এবং 18 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে একতরফা ও রাতের ভোটের কলঙ্ক লাগে আওয়ামী লীগের গায়ে। টানা 16 বছরের শাসন আমলে বেশিরভাগ সময় সংসদ ও মাঠের বিরোধী দল বিএনপির আন্দোলন সামলেছে আওয়ামী লীগ। দমন পীড়নের পাশাপাশি বিএনপি নেতাদের গ্রেফতারও করা হয়। এর মধ্যেই মার্চের দিকে দেশের বিভিন্ন গণমাধ্যমে একের পর এক আওয়ামী লীগপন্থী আমলাদের দুর্নীতি ও অর্থ পাচারের তথ্য উঠে আসে। এদের মধ্যে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান উল্লেখযোগ্য। নানা কৌশলে অনিয়ম দুর্নীতির অভিযোগ আর মাঠের বিরোধিতা মোকাবিলা করলেও আওয়ামী লীগের সামনে চ্যালেঞ্জ হয়ে ওঠে কোটা সংস্কার আন্দোলন। দীর্ঘদিনের কর্তৃত্ববাদ আর সামাজিক বৈষম্য সামনে এলে যা একসময় রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। অবশেষে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগ। সেদিনই দেশ ছেড়ে ভারত চলে যান দলটির সভাপতি শেখ হাসিনা। পতনের কয়েকদিন আগে পরে আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতাও দেশ ছেড়ে পালিয়ে যান। গ্রেফতার হন উপরের সারির বেশ কয়েকজন নেতা। দেশ জুড়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের নামে মামলা হতে থাকে। গণহত্যার অভিযোগে দলীয় প্রধানসহ অনেকের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হয় ছাত্রলীগ। এমন অবস্থায় বিভিন্ন মেয়াদে 2 দশকেরও বেশি সময় রাষ্ট্র ক্ষমতা সামলানো আওয়ামী লীগে দেখা দিয়েছে নেতৃত্বের শূন্যতা। অনেকটা উদ্বেগ আর আতঙ্কে দিন কাটছে তৃণমূল নেতাকর্মীদের। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। মৎস্য ভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জের চলন বিলে রয়েছে শুটকি চাতাল। কম মূল্যে নানা প্রজাতির মাছ কিনে চাতালে তৈরি হয় শুটকি। তবে সুতি কারেন্ট জাল দিয়ে মাছ নিধন করায় দিন দিন কমছে শুটকি উৎপাদন। অবৈধ জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত রেখেছে জেলা মৎস্য বিভাগ। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন চরনা। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তারাশের মহিষলুটি সহ উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে শুটকি চাতাল। বিভিন্ন মৎস্য আড়ত ও জেলেদের কাছ থেকে নানা প্রজাতির মাছ কম মূল্যে কিনে চাতালে তৈরি হয় শুটকি। পুঁটি, খোলসা, চান্দা সহ বিভিন্ন প্রকার শুটকিগুলো প্রথমে সৈয়দপুরে আড়তে যায়, পরে সেখান থেকে চলে যায় দেশের বিভিন্ন জেলায়। সৈয়দপুর থেকে নিয়ে আপনার বিভিন্ন দেশে যায়। তার মধ্যে আমাদের জানা মতে বেশিরভাগ বার্মায় বা বাংলা ইন্ডিয়াতে আরো অন্য অন্য রাষ্ট্রে যায়। প্রতি বছরই কাম করি, মাছ হয়, এবার পানিও নাই, মাছও নাই। কিন্তু দুয়ারি, সুতি কারেন্ট জাল দিয়ে মাছ নিধন সহ অপরিকল্পিত পুকুর খনন করায় চলন বিলে কমেছে মাছ। এ কারণে চড়া দামে মাছ কিনে শুটকি উৎপাদনে লোকসানে বন্ধ হচ্ছে অনেক চাতাল। দেশে রিং জ্বালাইছে, মাছের যে মাওডো সেটা আগেই মারা পড়ে। মারা পড়ার কারণে বিলে মাছ উৎপাদন হচ্ছে না। সব চাতাল বন্ধ হয়ে গেছিল। বন্ধ হওয়ার কারণে আমরা যে করে চাতাল আবার কিছু কিছু লোক বাদ গেছে, কিছু কিছু লোক সবে আসতারা। মাছ নাই, খোলা হলো চাতাল হলো একবারে খালি রয়েছে। আমারে কামলার দেখাই ওঠে না। চলন বিলে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। অপরিকল্পিতভাবে যে মাছগুলো, ছোট মাছ নিধনের বিষয়ে যে কথাগুলো আসছে, আসলে আমরা মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন সকলে মিলে সম্মিলিতভাবে চেষ্টা করছি যে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের মাধ্যমে দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে সেই মাছগুলোকে রক্ষা করা। চলন বিলে উৎপাদিত শুটকি সুনাম দেশ জুড়ে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। নাটোরের চলন বিল অধ্যুষিত মাঠগুলো ছেয়ে গেছে সরিষার হলুদ ফুলে। মনোমুগ্ধকর এই দৃশ্য উপভোগ করতে ভিড় করছেন পর্যটকরা। বিগত বছর সরিষার আশানুরূপ ফলন এবং দাম পাওয়ায় এবছর কৃষকরা বেশি জমিতে সরিষা আবাদ করেছেন। এদিকে সরিষা চাষ বাড়াতে সার্বিক সহায়তা করছে কৃষি বিভাগ। মিজানুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে চলন বিলের মাঠ। দিগন্ত জুড়ে বিস্তৃত মাঠে যতদূর চোখ যায় শুধুই হলুদের সমারোহ। এমন দৃশ্যে যে কারোরই মন জুড়িয়ে যেতে পারে।
প্রতি বছরই এই সময়টাতে চলন বিলে সরিষা ফুলের এই দৃশ্য দেখতে পরিবার পরিজন নিয়ে আসেন দর্শনার্থীরা। প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই বাড়ছে ভিড়। এখানে প্রতি বছরই সরিষার ফুল ফুটে, তো আমরা প্রতি বছর এখানে বেড়াতে আসি। এখানে মাঠ জুড়ে ফুল আর ফুল, আমার আসলে অনেক বেশি ভালো লেগেছে। সরিষা ফুল খুব সুন্দর ফুটেছে, দেখে মন প্রাণ জুড়িয়ে গিয়েছে। সরিষার মৌসুম, সবাই দেখতে আসে এখানে। ছবি তুললাম আমরা, অনেক ভালো লাগছে, সবাই মিলে এসেছি। চলতি মৌসুমে নাটোরে ৯,১৮৮ হেক্টর জমিতে সরিষার আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরিষার ফুল থেকে প্রতি বছর মধু সংগ্রহ করে লাভবান হচ্ছেন মৌচাষীরা। সরিষা চাষে উৎসাহী করতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার এবং পরামর্শ দিয়ে সার্বিক সহায়তা প্রদানের কথা বললেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। ভোজ্য তেল হিসেবে সরিষার উৎপাদন বৃদ্ধির জন্য আমরা কৃষকদেরকে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রণোদনা সহযোগিতা প্রদান করছি, পাশাপাশি তাদেরকে বিভিন্ন ধরনের কারিগরি পরামর্শ প্রদান করছি। ভালো ফলন এবং ফসলের ন্যায্য মূল্যে এবছর লাভবান হবেন কৃষকরা, সেই সাথে আগামী বছর সরিষা আবাদ আরও বাড়বে বলে মনে করেন তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। সিরিয়ার টার্টাউস এলাকায় এক অতর্কিত হামলায় পুলিশ বাহিনীর 14 জন নিহত ও আরও 10 সদস্য আহত হয়েছেন। সিরিয়া ইরাকে 21 কুর্দি যোদ্ধাকে হত্যার দাবি করেছে তুরস্ক। অন্যদিকে আফ্রিকার দেশ মোজাম্বিকের এক কারাগারে দাঙ্গায় 33 বন্দী নিহত এবং আরও 1,500 আসামি পালিয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় 5 সাংবাদিক সহ 23 ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ বলছে যুদ্ধ বিগ্রহ সহ নানা সংকটে 2025 সালে প্রায় 12 কোটি মানুষ খাদ্য সংকটে ভুগবে। খেলার খবর। ক্রিকেট। অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। 15 সদস্যের স্কোয়াডে অধিনায়কত্ব করবেন সোমাইয়া আক্তার। দলে ডাক পেয়েছেন লাকি খাতুন এবং সাদিয়া ইসলাম, আর বাদ পড়লেন মাহরুন্নেসা এবং আরভিন তানি। আগামী 18 জানুয়ারি পদ্মা উঠবে এই আসরের, আর ফাইনাল অনুষ্ঠিত হবে 2 ফেব্রুয়ারি। এবারের আসরের স্বাগতিক দেশ মালয়েশিয়া। বায়োমাস ক্রিকেট ওভালে হবে আসরের সব ম্যাচ। আসরে অংশ নিচ্ছে মোট 16টি দল। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের নিউজ এডিটর সুমন মোস্তাফিজ। সুমন, পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমে আমরা দেখে নেব পত্রিকার শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল 5 মন্ত্রণালয়। পরিবার থেকেও বিচ্ছিন্ন ছিলেন গ্রেফতার আকাশ। অপব্যবহারের ঝুঁকি রয়েই গেল সাইবার সুরক্ষা অধ্যাদেশে। দৈনিক ইত্তেফাক। সচিবালয়ে রহস্যজনক আগুন, 5 মন্ত্রণালয়ের ফাইল পুড়ে ছাই। সমকাল। সচিবালয়ে দুর্ঘটনা নাকি নাশকতা? 8 মন্ত্রণালয় ও বিভাগের নথিপত্র পুড়ে ছাই। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন। যুগান্তর। সচিবালয়ে নাশকতা না দুর্ঘটনা? আগুনের কারণ জানা গেলে সে অনুযায়ী সিদ্ধান্ত। সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশ প্রতিদিন। রহস্যময় আগুনে অনেক প্রশ্ন, ট্রানজিট ছিল একতরফা। বণিক বার্তা। সুশাসন এবং শক্তিশালী রাষ্ট্র গঠনে বড় অন্তরায় দ্বৈত নাগরিকত্ব। সচিবালয়ে অগ্নিকাণ্ডে পুড়েছে 5 মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে সাইবার প্রোটেকশন অর্ডিন্যান্স ড্রাফট ফেলস টু শেক আপ ঘোস্টস অব দ্য পাস্ট। ফায়ার অ্যাট সেক্রেটারিয়েট, ডকুমেন্টস অফ 5 মিনিস্ট্রিজ ডিভিশনস বার্ন। তো আমরা সবগুলো পত্রিকার শিরোনাম দেখে নিলাম। সবগুলো পত্রিকায় একটা শিরোনাম আমরা টপে দেখেছি, সেটা নিয়ে আপনার কাছে আমরা আলোচনায় আসতে চাই। যে প্রথম আলো এই শিরোনামটা করেছে, সবাই করেছে, গভীর রাতে ভয়াবহ আগুন এবং পুড়ল 5 মন্ত্রণালয়। যেই শিরোনামটা সবগুলো পত্রিকার আমরা হেডলাইনে দেখেছি, এটা নিয়েই ফিরছে আপনার কাছে আলোচনা। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনিও বলছিলেন যে সবগুলো পত্রিকাই শিরোনাম করেছে, এক একজন এক একভাবে করেছে। এটি ঘটনা হচ্ছে যে গত রাতের আগের রাতে, ঠিক মধ্যরাতে রাত 2টার দিকে 1:52
সচিবালয়ের 7 নম্বর ভবনে এই আগুনের ঘটনা ঘটে। এখন প্রশ্ন হলো যে এটি নিয়ে নানাভাবে নানা কথা হচ্ছে আর কি। এর মধ্যে আগুনের সূত্রপাতটা যদি আমরা চিন্তা করি, সাধারণত এই ধরনের অগ্নিকাণ্ডগুলো শর্ট সার্কিট, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে মাঝরাত যখন আলো বাতি এসি কোনো কিছুই জ্বলে নাই, চলে নাই, সেই সময়ে শর্ট সার্কিট হওয়ার আশঙ্কাটা, শর্ট সার্কিট হওয়ার মূল কারণটি হচ্ছে, অনেক কারণে হতে পারে, মূল কারণটি হচ্ছে যখন ওভারলোড হয়, বিদ্যুতের টান যখন বেশি হয়। তো ওই সময় এইরকম কিছু ছিল না মাঝরাতে। হ্যাঁ, এবং শীতের দিন এখন হয়তো এসি ফ্যানগুলো ওইভাবে চলে না, তাহলে মানে ধরে নেওয়া যায় যে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতটা হয়নি, এটা নাকচ করা যায়। এখন এটি নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছে। একটি ভবনের, একটা ফ্লোরের 5টি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার, আসবাবপত্র সব পুড়ে গেছে। তো এখন বিষয় হচ্ছে যে চূড়ান্ত কথা হচ্ছে যে তদন্ত সাপেক্ষে জানা যাবে মূল বিষয়টি কি। তবে এটি ধরে নেওয়া যায় যে ঘটনাটি সাধারণ ঘটনা নয়, এটি পরিকল্পিত এবং এটি ষড়যন্ত্র। সেটা যে অ্যাঙ্গেল থেকেই করুক, যে বা যারাই করুক, হ্যাঁ, এটি সাধারণ ঘটনা নয়। আগুন লাগেনি, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, পরিষ্কার কথা যদি বলি। হ্যাঁ, এখানে আপনার সরকারের পক্ষ থেকে ওইভাবে খুব জোরালোভাবে কিছু বলা হচ্ছে না। সরকারের প্রতিনিধিরা সবাই বলছেন যে আপনার তদন্ত সাপেক্ষেই বিষয়টা জানা যাবে। আমরা এরই মধ্যে জেনে গেছি যে 7 সদস্যের একটা শক্তিশালী উচ্চ পর্যায়ের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই ঘটনা তদন্তের জন্য, প্রাথমিক তদন্তের জন্য, এবং তাদেরকে 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। হ্যাঁ, তো আসলে তদন্ত সাপেক্ষে জানা যাবে। কিন্তু এর আগেই বিভিন্ন মহল থেকে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব বা সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন, তারা বলছেন যে এটি পরিকল্পিত এবং এটি ষড়যন্ত্র। তো তার সাথে যোগসূত্র মেলানো যায়। আজকেই একটা কাগজের আমরা একটু শিরোনাম দেখলাম যে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে। এবং মজার বিষয় হচ্ছে যে মন্ত্রণালয়গুলো পুড়েছে, সেই মন্ত্রণালয়গুলো নিয়েই বেশি প্রশ্ন আছে দুর্নীতির বিষয়ে। হ্যাঁ, স্থানীয় সরকার, সড়ক, হ্যাঁ, শ্রম কর্মসংস্থান, এই যে মন্ত্রণালয়গুলো নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতির প্রশ্ন আছে, এবং যেগুলো আপনার হয়তো তদন্ত বা দুদক যেগুলো নিয়ে মাঠে নামবে, যেগুলোর নথিপত্রগুলো দরকার হবে, ঠিক সেই মন্ত্রণালয়গুলোর নথিপত্রই করানো হয়েছে। তো সেই বিবেচনায় আমরা বলতে পারি যে এটি সাধারণ ঘটনা নয়। আর আরেকটি দুঃখজনক ঘটনা এখানে আছে যে এই আগুন নেভাতে গিয়ে একজন ফায়ার ফাইটার, একজন তরুণ ছেলে, আমরা যেটা পত্রিকার খবরে জেনেছি যে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তো তাকে প্রাণ দিতে হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করব যে এই আগুনের তদন্তে যেন এই নয়নের প্রাণহানি চাপা পড়ে না যায়, তার বিষয়টাও যেন খোঁজ নেওয়া হয় এবং তার পরিবারকে যেন যথাযথ ক্ষতিপূরণ বা আর্থিক সহায়তা দেয়া হয়, সেটা আমরা আশা করব। ওকে, প্রথম আলো আরেকটা শিরোনাম করেছে, সেটা হচ্ছে যে মেঘনার জাহাজে যে 7 খুন হয়েছে, যে আকাশ গ্রেফতার হলেন, তিনি নাকি পরিবার থেকেও বিচ্ছিন্ন ছিলেন। এইটা নিয়ে আপনার কাছে আসতে চাই। একটা পত্রিকার খবরে আসছে যে উনি 2 বছর ধরে পরিবারের সাথে কোনো যোগাযোগই নাই। বাগেরহাটের একটা হিন্দু পরিবারের ছেলে উনি। তো ওই গত 1 বছর আগে মুসলিম হয়ে আবির হোসেন ওরফে আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে আমরা যাকে চিনি আর কি, ইরফান নামে সে পরিচিতি পেয়েছে বেশি করে। তবে ওনার সম্পর্কে ওনার স্থানীয়, যেখানে উনি বেড়ে উঠেছেন, বড় হয়েছেন, তার প্রতিবেশী স্বজনরা বলছেন যে ওইখানে ওনার জন্ম এবং বেড়ে ওঠা নানা বাড়িতে। তো 2 ভাই ওনারা, এর মধ্যে খুব অভাব অভিযোগের মধ্যে দিয়েই নানা বাড়িতে বড় হওয়া। হ্যাঁ, এবং নানাও থাকতেন একটা সরকারি খাস জমিতে, খুপড়ি ঘরে বাস করতেন। তো সেই অভাবের কারণে মানে ছোটোখাটো চুরি টুরি এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে সেই সময়ে ছিল, কিন্তু তার হাত দিয়ে
সাতজন মানুষ এবং যারা সহকর্মী দিনরাত যাদের সাথে উঠতেন বসতেন চলতেন একসাথে থাকতেন, এইরকম 7 জন সহকর্মীকে তিনি মেরে ফেলতে পারেন, এইটা স্থানীয়রা মানে মেনে নিচ্ছেন না, তাদের কাছে এইটা বিশ্বাসযোগ্য বা বোধগম্য মনে করছেন না তারা। হ্যাঁ, তারপরেও তদন্ত চলছে ঘটনায়, বা তাকেও তো জেরা করা হচ্ছে, রিমান্ডে আছেন তিনি, আমরা যতটুকু জানি এই মুহূর্তে হয়তো বেরিয়ে আসবে আসল ঘটনা। আমরা একটু স্বল্প পরিসরে আপনার কাছে বাজার পরিস্থিতির একটা ছোট্ট ইস্যু নিয়ে আসি। বেড়েছে মুরগির দাম, কাটেনি সয়াবিন তেলের সংকট। এইটাই বড় সংকট। পাশাপাশি আরও একটি সংকট আছে যে এখন ভরা মৌসুম আমন ধানের দামও এই গত 1 সপ্তাহের ব্যবধানে আমনের চালের দাম আপনার কেজিতে 8 থেকে 10 টাকা বেড়ে গেছে। এগুলো নিয়ে আমরা অনেক কথা বলছি। একটু স্বস্তির জায়গা হচ্ছে যে শীতের সবজিগুলোর দাম অনেকটা কমে আসছে। এখনও সাধারণ মানুষের নাগালে বা মানে বাজার মূল্য সহজপ্রাপ্য সেটি বলা যাবে না, তো আকাশ ছোঁয়া ছিল, সেখান থেকে একটু নেমে এসছে। আমি গতকালও কিনেছি, যেটি 1 সপ্তাহ আগে যে মুরগিটা বিক্রি হতো 300 সোনালী মুরগি যেটাকে বলে কক, যেটি 300-310 টাকায় বিক্রি হতো, আমি সেটা কালকে 350 টাকা কেজি হিসেবে কিনেছি। আর সয়াবিন তেলে দাম কেজিতে 8 টাকা বাড়িয়ে দেওয়ার পরেও কেন সেটা বাজারে সংকট, এই সবগুলো বিষয় এক কথায় যদি বলতে যাই তাহলে তদারকি বাড়াতে হবে, এটার কোনো বিকল্প নাই। এবং তদারকিটা একটু মার্শাল কায়দায় আমি মনে করি যে হওয়া দরকার। ইনস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট থাকবে, ইনস্ট্যান্ট বিচার হবে, তখনই সাজা দেওয়া হবে। এছাড়া আমার মনে হয় বাজারের অরাজকতা বন্ধ করা যাবে না। এই বিষয়গুলো এখন যে সংকটগুলো চলছে এগুলো কৃত্রিম সংকট, সৃষ্ট সংকট। এই সংকটের জন্য তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করলে, মানুষকে ভয় দেখালেই, সিন্ডিকেট ভাঙলেই এই সংকট মিটে যাবে আমি মনে করি। ধন্যবাদ সুমন আপনাকে স্টুডিওতে আসার জন্য। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সচিবালয়ের অগ্নিকাণ্ড নাশকতা কিনা জানা যাবে তদন্তের পর, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তদন্ত কমিটিকে 3 দিন সময় দিয়েছে সরকার। সচিবালয়ে আগুনের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র, বললেন সার্জিস। অপকর্মের ফাইল চাপা দিতেই এ অঘটন। আমনের মৌসুমেও অস্থির চালের বাজার, দফায় দফায় বাড়ছে দাম, মিল মালিকদের নানা অজুহাত, তদারকি চান ব্যবসায়ীরা। এবং রাজনৈতিক অঙ্গনে চলতি বছরের বড় ঘটনা, হাসিনা সরকারের পতন, অপরাধের বিচার এবং দুর্নীতির দায়ে অস্তিত্ব সংকটে আওয়ামী লীগ। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুকে, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।